চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় রাসেল ভাই, আগে আপনাকে ঘটনা শুনাই নাই। আমরা তিনজনই আপনাকে আজকে কোনো ঘটনা শুনাই নাই। আজকে শুরু হবে একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। তো ইনশাল্লাহ আমি যে ঘটনা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন। আচ্ছা। ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন। এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না, এখন যেরকম উন্নত। তো ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাত্রে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুফাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। আচ্ছা। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিনে। আচ্ছা। তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুফাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। আচ্ছা। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় না, ওরকম পরিচয় নেই। ডিয়ার লিসেনার, শুনছেন ভূত এফএম। আমি আছি রাকিব আল হাসান। সবচেয়ে ভৌতিক এবং বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো শোনার জন্য এই চ্যানেলটি সবসময় কাজ করে থাকে। প্রত্যেকদিন রাতে ঠিক এই সময় নিয়ে আসে ভূত এফএম। দর্শক, আপনারা বাছাই পর্বগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকল ইমেইল এপিসোড এবং ডক্টর আলিফ, আফনান এবং আরজে রাসেল ভাইয়ের যে বাছাই পর্বগুলো রয়েছে, সবচেয়ে ভয়ানক ঘটনা, সেগুলো আমরা এখানে শেয়ার করে থাকি। তাই অবশ্যই শোনার জন্য পুরো ভিডিও এবং পুরো ঘটনাগুলো শুনতে থাকুন। চলুন আমরা সরাসরি শুনতে থাকি। তার ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনবেন। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, তুই বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। তো বলে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতিমধ্যে রাত্রে 11টার দিকে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে একটা মানুষের, একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা, তার 2টা বাচ্চা একসাথে চলে গেল। যে লোকটা নিজের লোক গেছে, তার কি অবস্থা, সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার বাসায় আসলো। মহিলাটার গঠন এরকম যে, ওনার নাম তহিদ আসল ভাই, একটা কথা বলছি। আচ্ছা। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, তাদের মতো করে তারা বলেছিলেন। হ্যাঁ। এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, কিন্তু বোঝা যায়। আচ্ছা। যে 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে? তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, এটা উনি কিভাবে জানলো?
হুম হুম। উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? আচ্ছা। বলে কি, তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। হুম। তুই যদি ঘুমাই যাস তোর এটা আর মনে থাকবে না, তুই বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচন্ড বিরক্তই হয় যে একটা অননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। আচ্ছা। তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, এই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় হুম হুম। তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়। পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে দিবে ভাব এবং সকালের আভাটা আসে নাই। হুম। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, হুম। তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় কিছু নামছেই, যেহেতু ওই পাশে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, মানে অনেকগুলা নৌকা, মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। তো একটা নৌকা, এতগুলা নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল একটার মধ্যে, উঠে গেল ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। আচ্ছা। নদীর মাছ বরাবর মাছার পর থেকে তার মাথা ব্যথা করতে হঠাৎ করে, মাথা ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত করছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। এখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তা তোমার তখন এগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকে রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান দুই দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচন্ড রক্ত পড়ছে। আচ্ছা। অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মতে নদী পার করে বাড়ির দিকে যায়। তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে। হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় এই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা। এটা আমার ঘটনার অর্ধেক। এটা অর্ধেক? আচ্ছা। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল, এটা তাকে বারবার পোড়াতো। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনে হতে থাকে যে না, ঢাকায় চলে যাবো, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, 5-7 দিন থাকো, তারপরে যাও। সেদিন প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা ঘুম ভাঙানোর পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার রুমের ভিতরে এক চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা মানে চোখটা মানে তার যখন সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাত্রে 1-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার, তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। ঠিক পরবর্তী দিনের ঘটনা, সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে।
হাঁটতে হাঁটতে একটা সময় চিন্তা করে অভ্যাস সিগারেট খাওয়া, সিগারেট টিকেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতে হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো। তার মা কখনো কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো। বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি পরে আসবো, একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছ কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে একটা দুইটা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে, এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে এবং হাঁটতে সে প্রপারলি পারবে না আর। তো জিনিসটা পড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয় আর তার সাথে এরকম জিনিস কেন করতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে, আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময়ে তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো এটা তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল, এবং 26 জন যে মারা গেছে এগুলি সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে, এবং তার ফ্রেন্ড চাচ্ছিল না সে পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে তার সাথে। ও মাই গড। এবং সে এরকম অনেকের ক্ষতি করেন, আচ্ছা, এবং ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়ে অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করে, অথচ তার 2001-এ পড়াশোনা করা শেষ হয়ে যাওয়ার কথা। এটা ছিল ঘটনা রাসেল ভাই। কিন্তু এটা রিভিল হওয়ার পরে ওই ফ্রেন্ডকে অনেক খোঁজার চেষ্টা করে যে এই জিনিসটা, তো ওই যে লোক তাকে রেফারেন্স করে দিয়েছিল যে তোমার ঘনিষ্ঠ একটা বন্ধু করেছে, কিন্তু ওইটা আপনি কিভাবে বুঝলেন এটা ওই ফ্রেন্ড? তার আর কোনো ফ্রেন্ড নাই তার সম্বন্ধে এতকে ভালো করে জানতো। আর ওই দিন ওই ফ্রেন্ডের ওই পটুয়াখালী না যাওয়ার কোনো কারণই নেই, হঠাৎ করে জিনিসটা দেখালো যে তার আত্মীয় মারা গেছে, কিন্তু এরকম কোনো ঘটনা পরে আর জানতে পারে নাই যে আসলে এরকম কেউ মারা গেছে কিনা। জানলে তো অবশ্যই খবরে আসতো, পেপারে আসতো। ভেরি ট্রু, ভেরি ট্রু। তো সেটা ধরে নিয়েছে এটা তার ওই ফ্রেন্ডের ঘটনা, এবং ওই ফ্রেন্ড তার উপর এই জেলাসি থেকে এই কাজটা করেছে। চমৎকার। আজকে শুরু করতে চাই একটা ইমেল দিয়ে, প্রতিবারের মতো পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি সোহান বগুড়া থেকে লিখছি। এটা এক রিক্সাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নামকরা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালির জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন। তিনি বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা
ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম, না, এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে, চল। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ, এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে দুটি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ দুটি লাশের কাফন খুঁড়ে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না, আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম, দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুলে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ধোত এফএম দীর্ঘজীবী হোক। এই ছিল ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তানভীর তুষার। আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলায়। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার প্রতিবেশী। নাম সাদা মিয়া। ছোটবেলা থেকেই তাকে আমি চিনি। এখন তার বয়স প্রায় 35-এর কাছাকাছি। তিনি নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলেন। ছোট থেকে বেশ শান্ত আর চুপচাপ স্বভাবের ছিলেন তিনি। কারো সাথে তেমন কথাও বলতেন না। ছোটবেলা থেকেই তার ইসলামিক দিক, কোরআন এবং হাদিসের প্রতি ছিল অনেক আগ্রহ। একদিন বিকেলে তিনি তার বাবার সাথে পার্শ্ববর্তী নয়াবন্দর বাজারে যান। তখন তার বয়স ছিল 7 বছর। তিনি বাজারে বাবার সাথে হাঁটছেন। এমন সময় এক মিষ্টির দোকানের মিষ্টি দেখে তার খুব খেতে ইচ্ছা হয়। তিনি তার বাবাকে বলেন মিষ্টি কিনে দেওয়ার কথা। তার বাবা তাকে 1 পোয়া পরিমাণ মিষ্টি কিনে দেন। তাকে বাজারের ব্যাগ দিয়ে বলেন, তুই ব্যাগটা নিয়ে বাড়ি চলে যা, আমার যেতে রাত হবে। তিনি বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেট নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে রওনা দেন। তিনি যখন বাজার থেকে বের হন তখন প্রায় সন্ধ্যা। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, যদি কেউ বাজার থেকে বাড়ির দিকে আসে তো তার সাথে তিনি আসবেন। কিন্তু প্রায় 10 মিনিট থাকার পরেও তিনি কাউকেই পান না। পরে নিজেই সাহস করে বাড়ির দিকে হাঁটা দেন। তখন আরো অনেকটা জাঁকজমক হয়েই সন্ধ্যা নেমেছে। বাজার থেকে বাড়ি আসার যে পথ, তার এক পাশে আলোই নদী আর এক পাশে বিশাল ধান ক্ষেত। বাজার এবং বাড়ির মাঝে একটা কবরস্থান, যেটি মোল্লে ভিটা নামে পরিচিত। এই জায়গা একটা ঘটনা ভূত.com-এর 67তম এপিসোডে প্রচারিত হয়।
তিনি সাহস করে বাজারের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে থাকেন। মল্লে ভিটে এসে তিনি আরো দ্রুত হাঁটা শুরু করেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ভিটে পার করতে হবে। কিন্তু তিনি যখন রাস্তার পাশে থাকা বিশাল ছাতান গাছের নিচে যান, তখন হঠাৎ আবছা দেখতে পান একটা কালো ছায়ার মতো কিছু একটা খুব দ্রুত তার চোখের পলকেই গাছ থেকে নামলো, এবং মনে হলো সেটা তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল। উনি এটা দেখে প্রচুর ভয় পেয়ে একটা দৌড় দেওয়ার চিন্তা করেন। ঠিক তখনই পেছন থেকে পিঠে জোরে একটা ধাক্কা অনুভব করেন। ধাক্কাটা এত জোরে ছিল যে উনি অনেকটা জোরে মুখ থুবড়ে রাস্তার ওপর পড়ে যান, আর ওনার কাঁধ থেকে ব্যাগটা ছিটকে চলে যায় ওই গাছটির দিকে। উনি দ্রুত উঠেই ব্যাগটি কুড়িয়ে নিয়েই বাড়ির দিকে দৌড় দেন, এবং বাড়িতে এসে একটা চিৎকার দিয়ে উঠোনে পড়ে যান। তার চিৎকার শুনে তার বড় ভাই এবং তার মা দৌড়ে এসে দেখেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে উঠোনে, আর তার পাশে একটু দূরে বাজারের ব্যাগটা পড়ে আছে। গ্রামের অনেক লোকও তখন জড়ো হয়ে গেছে উঠোনে। এরপর তাকে বাড়িতে নিয়ে তার চোখে মুখে পানি দেয়া হয়। তার জ্ঞান ফিরে আসলে কেন এমন হলো জানতে চাইলে সে পুরো ঘটনা সবাইকে বলে। কিন্তু অবাক করা ব্যাপার হলো তার বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেটটি ছিল না। রাস্তায় পড়ে যাওয়ার সময় মিষ্টির প্যাকেট পড়ে গেছে এটা হয়তো ভেবে তার বড় দুলাভাই লাইট নিয়ে সেই রাস্তা মল্লে ভিটে ভালো করে খুঁজেও মিষ্টির প্যাকেটের চিহ্ন পাননি। এরপরে স্থানীয় এক হুজুর এসে তাকে পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করে দেন। এর কিছুদিন পরে তাকে বাড়ি থেকে দূরে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়া হয়। মাদ্রাসাটা আবাসিক। মাদ্রাসাটা এখনো চলমান, তাই আমি নামটা উল্লেখ করলাম না। মাদ্রাসার পাশে একটা বিশাল পুকুর, আর পুকুরের এক পাশে জঙ্গল, অপর পাশে বিশাল ধান ক্ষেত। এই মাদ্রাসার পাশে সে সময় তেমন কোনো বাড়ি ছিল না। পুরো নির্জন নারিকেল আর সুপারি গাছের বাগানের এক পাশে ছিল এই মাদ্রাসা। মাদ্রাসার নতুন কোনো ছেলে আসলে প্রথম দিকে খুব সমস্যায় পড়তে হতো তাকে। মাদ্রাসায় এক রুমে মেঝেতে প্রায় 20 জন করে ছাত্র ঘুমাতো সে সময়, আর প্রতি রুমে তাদের সাথে একজন করে হুজুর ঘুমাতো। সাদা মিয়া যখন ভর্তি হয় তখন শীতের সময়, চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে দিনের অনেকটা সময়, আর রাত হলে তো লাইটের আলোতেও সামনের 2 হাত জায়গা স্পষ্ট দেখা যায় না। তিনি ভর্তি হবার পরে 2 দিন কোনো সমস্যা ছাড়াই কাটে। তৃতীয় দিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি। স্বপ্নের মাঝে তিনি দেখেন মাদ্রাসার পাশে পুকুর থেকে একটা কালো অবয়ব আস্তে আস্তে পানির উপরে ভেসে উঠছে, আর তিনি পুকুরের পাড়ে একা দাঁড়িয়ে। অবয়বটা তার সামনে এসে থেমে যায়, একটা হাত বাড়িয়ে তাকে নাম ধরে নিজের দিকে ডাকতে থাকে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়, কিন্তু তিনি খেয়াল করেন ঘুম থেকে ওঠার পরেও তিনি সেই অবয়বটার ডাক শুনতে পারছেন। মনে হয় পুরো পুকুরের পাড়ের দিক থেকে ভেসে আসছে সেই করুণ ডাক। তিনি প্রচন্ড ভয় পেয়ে পাশের একজনকে ডেকে তোলেন। সেই ছেলে ওঠার সাথে সাথেই ডাকাটাও যেন থেমে যায়, আর শোনা যায় না। এরপরে রাতে তার ঘুম আসছিল না, এপাশ ওপাশ করে সময় কাটছিল। হঠাৎ একটা মৃদু কান্নার শব্দ ভেসে আসতে লাগলো তার কানে। খুব বেশি মনোযোগ না দিয়ে, যেন শব্দটা ঠিক ভালোভাবে শোনাই যায় না। কান্নাটা রাতের শব্দের সাথে যেন পাল্লা দিতে পারছে না ঠিক মতো। একবার ক্ষীণ ও সুরে ভেসে আসছে, তো আর একবার তা মিলিয়ে যাচ্ছে। সেদিন রাতে এভাবেই তিনি ঘুমিয়ে যান। এর পরের দিন রাতে কান্নাটা যেন আরো অনেক স্পষ্ট, একদম রুমের সাথে দাঁড়িয়ে কেউ কান্না করছে এমন মনে হচ্ছে। ঠিক সেই সময় বিকট একটা শব্দ হয় টিনের চালে। প্রায় সবাই ঘুম থেকে উঠে যায়। মাদ্রাসার হুজুররা বাইরে গিয়ে দেখেন একটা প্রকাণ্ড পাথর পড়ে আছে উঠোনে। যদিও এমন পাথর একা কেউ এভাবে উপড়ে ফেলতে পারবে না টিনের চালে। সবাই সে রাতের মতো আবার ঘুমোতে যান, কিন্তু পরের দিন সকালে উঠে কেউ আর পাথরটা খুঁজে পায় না, যেন গত রাতের কোনো চিহ্নই নেই। কিছুদিন পরে নতুন একটা ছাত্র ভর্তি হয় সেই মাদ্রাসায়। সে থাকতো সাদা মিয়ার পাশের রুমে। একদিন এক হুজুর মাঝরাতে দরজা খোলার শব্দ পেয়ে ওঠেন। দেখেন রুমের দরজা হালকা খোলা। মাদ্রাসায় একটা নিয়ম ছিল, কেউ রাতে উঠে টয়লেটে গেলে সেই রুমে থাকা হুজুরকে ডেকে তাকে সাথে নিয়ে যেতে হবে, যেহেতু টয়লেট ছিল থাকার রুম থেকে একটু দূরে। হুজুর দরজা খোলা দেখে চিন্তা করলেন, কে গেল বাহিরে? তাকে ডাক দিল না কেন? তিনি হাতে লাইট নিয়ে বাইরে যান দেখতে।
দরজা দিয়ে বের হয়ে একটু সামনে এগোতেই দেখেন সেই নতুন ছাত্র একভাবে হেঁটে চলেছে পুকুরের পাড়ের দিকে। হুজুর পেছন থেকে ডাক দিলেও নতুন ছেলেটা মনে হচ্ছে কিছুই শুনছে না। সে একভাবে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে পুকুরের পাড়ের দিকে। হুজুর দৌড়ে গিয়ে ছেলেটাকে পেছন থেকে ধরে একটা ঝাঁকি দেন। সাথে সাথে সেটা চমকে উঠে হুজুরকে বলে, আমি এখানে কেন, এখানে কিভাবে আসলাম? হুজুর তাকে বলে সবকিছু। পরে ছেলেটি বলে, আমি স্বপ্নের মাঝে দেখছিলাম একটা কালো অবয়ব পুকুরের পাড়ে থেকে আমার নাম ধরে একইভাবে ডেকে চলেছে, এমন সুর করে ডাকছে যে এটা উপেক্ষা করার কোনো উপায় ছিল না। এরপরে আমি বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে ফেলি। তারপরে আর কিছুই মনে নেই আমার। হুজুর ছেলেটাকে নিয়ে রুমে ফিরে আসেন আর বলেন, আর কোনোদিন ডাক শুনলে বাইরে বের হবা না, একা একা। কোনো দরকার হলে আমাকে ডেকে নিবে সাথে। এরপরে 10-12 দিন সবকিছু স্বাভাবিকভাবেই কেটে যায়। তারপরে এক ভোরে সেই রুমের দায়িত্বে থাকা হুজুর ফজরের নামাজের জন্য সবাইকে ডেকে তোলা শুরু করেন। তখন তিনি দেখতে পান সেই নতুন ছেলেটার বিছানা খালি। দরজার দিকে তাকাতেই দেখেন দরজাটা খোলা। তিনি লাইট হাতে দৌড়ে বাইরে গিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করেন। মাদ্রাসায় থাকা বাকি হুজুরদেরও ডেকে তোলেন তিনি। সবাই মিলে খুঁজতে খুঁজতে পুকুরের পাড়ে যেয়ে দেখেন পুকুরের এক কোণে পানির মাঝে উপুর হয়ে ভেসে আছে ছেলেটি। তাড়াতাড়ি করে তাকে পুকুরের পাড়ে তুলে আনা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছেলেটি মারা গিয়ে শক্ত হয়ে হাত পা বেঁকে গেছে। তার চোখ দুটো খোলা, কিন্তু বেশ বড় বড় করে তাকানো। তবে অবাক করা বিষয় হলো ছেলেটার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, আর পেটেও কোনো পানি নেই। ঠিক কি হয়েছিল সেই রাতে তার সাথে তার জানা যায়নি। এরপরে মাদ্রাসার এক হুজুর চারপাশ বন্ধ করে দেন দোয়া পড়ে। এভাবে কেটে যায় অনেকটা সময়। সাদা মিয়া ছুটিতে মাঝে মাঝে বাড়ি আসতেন। বাড়ি আসার 2টা পথ ছিল, একটা নদী পাড় দিয়ে, অপরটা লোকালয়ের মধ্য দিয়ে। আলাই নদীর পাড় দিয়ে হেঁটে আসলে অনেক সময় কম লাগে, তাই তিনি বেশিরভাগ সময় নদীর পাড় দিয়ে আসতেন। এমনি এক ছুটিতে বাড়ি আসার সময় সন্ধে হয়ে যায়। তিনি নদীর পাড় দিয়ে বাড়ি আসার সিদ্ধান্ত নেন। মাগরিবের নামাজ শেষ করে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে একটা বাজার পার করে নদীর পাড়ে নেমে যান। এদিকটায় বাড়িঘর নেই, নদীর পাড়ে কাশবন দিয়ে ভরা। নদীর তখন অল্প পানি, তাই পাড়ের কাছে অনেক পলিমাটির কাদা। তিনি চিন্তা করেন এই কাশবনের মাঝে দিয়ে এখন যদি যায় তাহলে সাপ আর শেয়ালের একটা ভয় আছে, তাই তিনি নদীতে নেমে যান। পলিকাদার মাঝে দিয়ে হাঁটা ধরেন গোড়ালি পর্যন্ত, বা কখনো তার একটু বেশি কাদা। এর মাঝে দিয়ে হেঁটে চলেছেন তিনি। বাজার থেকে 5 মিনিট নদীপথে হাঁটার পরে একটা বাঁক আছে, যেখানে পানির গভীরতা তুলনামূলকভাবে বেশি। গ্রীষ্মের সময় যখন নদীর অন্য জায়গার পানি শুকিয়ে যায়, এই বাঁকে তখনও গভীর পানি। এই জায়গাটা কখনো শুকায় না। তিনি সেই জায়গায় আসার পর খেয়াল করেন তার পাশের কাশবনের ঝোপের মধ্যে একটা খসখস খসখস শব্দ হচ্ছে। কাশফুলের গাছগুলো একটা জায়গায় দুলছে, মনে হচ্ছে কেউ ভেতরে বসে আছে। তিনি ভাবেন এই সন্ধ্যায় এখানে একা আসা মোটেও ঠিক হয়নি। এবার তিনি নিশ্চিতভাবে শেয়ালের পাল্লায় পড়েছেন। তিনি তার পাশে থাকা নদীতে ভেসে আসা একটা পুরনো বাঁশের ভাঙা অংশ হাতে তুলে নেন, যে শেয়াল বের হলেই আঘাত করবেন, যা হবার হবে। তিনি প্রায় প্রস্তুতি নিয়ে এবার আঘাত করবেন। ঠিক সেই সময় অনেক বছর আগে স্বপ্নে দেখা কালো অবয়বটা বের হয়ে আসলো তার সামনে। এই প্রথম সেটির চেহারা দেখতে পান তিনি। দেখতে অনেকটা মানুষের মতো হলেও তার মুখ ছিল কুচকুচে কালো। পুরো মুখে ছিল ছোপ ছোপ গর্ত, আর চোখে কোনো মনি নেই, পুরোটাই সাদা। তার থেকে মাত্র 2 হাত দূরে হাওয়ায় ভেসে আছে অবয়বটা। একটা মাংস পচা গন্ধে যেন ভরে উঠেছে চারপাশ। তিনি লাঠি ফেলে প্রচন্ড ভয়ে বাজারের দিকে দৌড় দেন। বাজারের দিকে তিনি যখন দৌড়চ্ছেন তখন পেছন থেকে তার নাম ধরে একটা ক্ষীণ ডাক শুনতে পাচ্ছেন তিনি কিছু না ভেবে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন। তিনি ভাবতে থাকেন আজ থেমে গেলে মৃত্যু অনিবার্য এখানে। বাজারে যেয়ে তিনি তার মাদ্রাসার এক হুজুরকে দেখতে পান। তিনি হাঁপাতে হাঁপাতে হুজুরকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। হুজুর তাকে আবার বাজার থেকে মাদ্রাসায় নিয়ে যান এবং পুরো ঘটনা শোনেন। এরপরে পানি পড়া দেন তাকে এবং তার শরীর বন্ধ করে দেন। পরদিন সাদা মিয়ার বাড়িতে খবর দেয়া হয়। এদিকে তার রাত থেকেই প্রচন্ড জ্বর।
ঠিকমতো কথা বলতে পারছেন না তিনি। বাড়ির লোক সব শুনে তাকে নিতে আসেন বাড়িতে। প্রায় 13 দিন পরে সুস্থ হন তিনি। এরপরে তিনি আবার মাদ্রাসায় যান। তারপরে খুব বেশি জটিল কোনো সমস্যা ছাড়াই তিনি মাদ্রাসায় পড়া শেষ করেন এবং পাশেই একটা মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে শুরু করেন। মসজিদের মুসল্লিরা মিলে তাকে একটি জমিতে একটা টিনের ঘর তুলে দেন। তার ব্যক্তিত্ব এবং আচরণ দেখে মসজিদ কমিটির এক লোক তাকে দিয়ে নিজের মেয়ের বিয়ে দেন। এভাবে কেটে যায় প্রায় 2 বছর। তাদের একটা ছেলে সন্তানও জন্ম নেয়। তিনি তার স্ত্রী আর সন্তানকে নিয়ে মাঝে মাঝেই বাড়িতে আসতেন। বেশ সুখে শান্তিতে কেটে যাচ্ছিল দিনগুলো, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না তাদের। সাদা মিয়া যে মসজিদে ইমামতি করেন, সেই মসজিদে এক সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এক মুসল্লি আর একজনের একটা মোবাইল নিয়ে বের হয়ে যায় মসজিদ থেকে। সেটা সাদা মিয়া দেখে ফেলেন। এরপরে মোবাইলের মালিক সেই লোকের কাছে মোবাইল দাবি করলে মোবাইল নেওয়া লোকটা তা অস্বীকার করে। এক পর্যায়ে একটা গ্রাম্য বিচার ডাকা হয় এবং সাদা মিয়া সেখানে সাক্ষী দেন এবং মোবাইল তার মালিকের কাছে ফিরিয়ে দেন সেই চোর। আর তাকে গ্রামের অনেক লোকের সামনে অপমান করা হয়। তখন থেকে মোবাইল নেওয়া সেই লোক তার পরিবার সাদা মিয়াকে তাড়ানোর জন্য কিছুদিন উঠে পড়ে লাগেন। এভাবে 3 মাসের মতো সময় কেটে যায়। ঘটনাটা প্রায় সবাই ভুলে যায়। সেই মোবাইল চোরও সাদা মিয়ার কাছে মাফ চান আর সবকিছু ভুলে যেতে বলেন। সাদা মিয়ার সাথে তার পরিবার একটা পর্যায়ে খুব মিল হয়ে যায়। এর কিছুদিন পরে এক শুক্রবারে সাদা মিয়া সহ কয়েকজন মুসল্লিকে দাওয়াত করে সেই মোবাইল চোর। তিনি তার বাড়িতে গিয়ে সবার সাথে বসে দোয়া করে দিয়ে দাওয়াত খেয়ে চলে আসেন। এরপর থেকেই শুরু হয় একটা সমস্যা। সেদিন রাতে তিনি স্বপ্নে দেখেন এক কালো লম্বা মানুষ দাঁড়িয়ে আছে তার বাড়ির উঠোনে। সেই মানুষটার হাতে একটা কবুতর, আর তিনি সেটা সাদা মিয়ার সামনে এক টানে দেহটা মাথা থেকে আলাদা করে ফেললেন। ছিঁড়ে ফেলার অংশটা দিয়ে রক্ত বের হয়ে আসছে। সেই অবস্থাতেই লোকটা কবুতরটা মুখে নিয়ে চিবাতে থাকে। এটা দেখেই সাদা মিয়ার ঘুম ভেঙে গেল। তিনি উঠে দেখেন তখনও মাঝরাত। ভাবলেন অনেক সময় রাতে এমন স্বপ্ন দেখাই হয়। তিনি চোখে মুখে পানি দেওয়ার জন্য টিউবওয়েলের দিকে যাবেন। এই জন্য রুমের দরজা খুলে বের হয়েই এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি। স্বপ্নে দেখা সেই কালো লম্বা লোকটি দাঁড়িয়ে আছে তার উঠোনে, ঠিক স্বপ্নে যেমনটা দেখেছিলেন তিনি। তার সামনে কয়েক সেকেন্ডের মাঝেই যেন অদৃশ্য হয়ে গেল কালো লোকটা। ভয়ে আর বাইরে বের হওয়ার সাহস হলো না তার। তিনি আবার দরজা বন্ধ করে শুয়ে পড়লেন। এর পরের দিন বিকেল থেকে প্রচুর জ্বর চলে আসে তার। রাতে জ্বরের সাথে শুরু হয় বমি। তাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নেওয়া হয়। প্রায় 4 দিন পরে কিছুটা সুস্থ হন তিনি, কিন্তু মানসিকভাবে অসুস্থ হতে থাকেন দিন দিন। একা বসে থাকেন সারাদিন। নামাজ পড়া ছেড়ে দেন। মসজিদে ইমামতি করাও বন্ধ করে দেন তিনি। রুমের দরজা জানলা বন্ধ করে বসে বসে কান্না করেন। খাওয়া দাওয়া বাদ দেন আস্তে আস্তে। দিন দিন পাগলের মতো আচার আচরণ শুরু করে দেন তিনি। তাকে অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনোভাবেই কোনো সুস্থ হওয়ার লক্ষণ নেই। এরপরে তাকে স্থানীয় এক বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন তাকে খুব খারাপ কোনো জিন ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই হুজুর সঠিকভাবে কিছু বলতে পারেননি। তিনি আরো বড় কোনো হুজুরকে দেখাতে বলেন সাদা মিয়াকে। এরপরে তাকে অনেক হুজুর দেখানো হয়, কিন্তু কোনোভাবেই কোনো কিছুর সমাধান হচ্ছিল না। দিন দিন আরো বেশি পাগলের মতো আচরণ শুরু করেন তিনি। এক পর্যায়ে তাকে পরিবারের মানুষজন বাড়িতে নিয়ে আসেন। একটা রুমের মাঝে বন্দি করে রাখা হয় তাকে। কিছুদিন পরে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে নেয়। এভাবে কিছু মাস কেটে যায়। তাকে শুধু দিনে 3 বার খাবার দেয়া হতো রুমের দরজা খুলে। রুমের বাইরে থেকে প্রায় সময় তার সুর করে কান্নার আওয়াজ শোনা যেত। হঠাৎ এক রাতে খাবার দেওয়ার জন্য রুমের দরজা খুলে দেখা যায় তিনি রুমে নেই। দরজা বাইরে থেকে তালা বন্ধ। বাহিরে বের হবার আর কোনো উপায় নেই। যেন রুম থেকে একদম অদৃশ্য হয়ে গেছেন তিনি। বাড়ির আশেপাশে সবাই লাইট নিয়ে খুঁজতে বের হন, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই তার। হঠাৎ একজন চিৎকার দিয়ে ওঠেন। কয়েকজন লাইট নিয়ে দৌড়ে যান সেদিকে। প্রায় 6 জন লোক দেখেন সাদা মিয়া আলাই নদীর পারে পানির উপর দিয়ে ভাসতে ভাসতে ওপারে চলে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে সে পানির উপরে দাঁড়িয়ে আছে আর সেই অবস্থাতেই ভেসে যাচ্ছে। নদীতে তখন বন্যার পানি, অনেক স্রোত নদীতে, তার উপর দিয়েই তিনি ভেসে যাচ্ছেন। এটা দেখে তার বড় ভাই সহ 3 জন নদীতে সাঁতার দেন তাকে ধরতে।
তারা যখন মাঝ নদীতে প্রায় দেখেন সাদা মিয়া রাস্তা দিয়ে দৌড়াচ্ছে মল্লে ভিটার দিকে। তারাও নদী পার হয়ে ডাকতে ডাকতে পেছনে দৌড় দেন। তাদের মাঝে প্রায় 10 হাতের দূরত্ব। তখন সাদা মিয়া মল্লে ভিটার কাছে গিয়ে যেন আবার তাদের সামনে থেকে হারিয়ে যান। তারপর তারা আশেপাশে অনেক খোঁজ করেন, কিন্তু তাকে কোথাও আর পাওয়া যায় না। প্রায় 1 ঘন্টা তারা খোঁজ করে বাড়ি ফিরে আসেন। পরদিন সকালেও তারা মল্লে ভিটে গিয়ে খোঁজ করেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। 3 দিন পর রাতে একটা ঝড় হয়ে যায়, প্রচুর বাতাস আর বৃষ্টি হয়, অনেক গাছপালা ভেঙে পড়ে যায়। সেই ভোরে 2জন লোক ধান ক্ষেত দেখতে গিয়ে সাদা মিয়াকে মল্লে ভিটের পাশে জমির মাঝে একটা শিমুল গাছের নিচে পড়ে থাকতে দেখেন। তারা সাদা মিয়ার বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন সেখানে গিয়ে দেখেন সাদা মিয়া গাছের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে অনেক ডাকাডাকি করার পরেও সে ওঠে না। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, গত রাতে এত ঝড় হয়ে গেল অথচ তার শরীর একদম শুকনো, শরীরে একটু কাদা পানিও নেই। তারা তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে সাদা মিয়ার ঘুম ভেঙে যায়। এই 3 দিন সে কোথায় ছিল, কি করেছে, এসব জিজ্ঞেস করা হলে সাদা মিয়া কিছুই বলতে পারে না। এর কিছুদিন পর থেকে সাদা মিয়া একটা অদ্ভুত আচরণ শুরু করে। তিনি নদী থেকে কাদা মাটি তুলে এনে সেটা দিয়ে বিভিন্ন রকমের মূর্তি বানানো শুরু করেন এবং সেই মূর্তিগুলোকে পুজো করতে শুরু করেন। বিভিন্ন ফুল ফল দিয়ে প্রতিদিন ভোরে পুজো শুরু করেন। হঠাৎ হঠাৎ চিৎকার করে বলেন, আমি দিব তো, তোর সামনে বলি দেব। এভাবে কালী পূজা আর মনসা দেবীর নাম করে বিড়বিড় করে কি যেন সব বলতেন আর পুজো শুরু করে দেন। এর কিছুদিন পরে এলাকার কিছু লোক জমিতে পানি দেবার জন্য সাদা মিয়ার বাড়ি থেকে একটু দূরে একটা 3 রাস্তার মোড়ে রাস্তা দিয়ে ড্রেন তৈরি করতে থাকেন। কিছুটা মাটি খুঁড়তেই তারা মাটির হাঁড়ির মতো কিছু একটা দেখতে পান। তখন অনেক লোক জড়ো হয়ে গেছে ওই জায়গায় মাটির নিচে কিসের হাঁড়ি এটা দেখার জন্য। তারা খুব সাবধানে মাটির হাঁড়ি খুঁড়ে বের করে দেখেন সেখানে একটা লাল কাপড় দিয়ে কিছু বাঁধা আর পাতিলের গায়ে কি সব আঁকি বুকি করে লেখা। তবে মাটির হাঁড়িটা পোড়ানো নয়, কাদা মাটি দিয়ে বানিয়ে শুধু রোদে শুকনো হয়েছে এমন হাঁড়ি। কেউ আর সাহস করে সেটা খুলতে চায় না। সেই দিন সাদা মিয়ার পরিবারের লোক অন্য এলাকা থেকে একটা বড় হুজুরকে বাড়িতে নিয়ে আসেন। তিনি এসেই মাটির হাঁড়িটা আনতে বলেন। এরপরে সবার সামনে তিনি সেটা খুলে ফেলেন। ভেতরে কিছু কাগজ যা লাল সুতো দিয়ে বাঁধা, জোড়া কবুতরের মাথা বিচ্ছিন্ন অবস্থায় মাথাসহ রাখা, কয়েকটি তাবিজ আর একটা ছোট কালো মূর্তি রাখা, সবগুলোই রক্ত দিয়ে মাখানো অবস্থায় সেই হাড়ির ভেতর। তবে রক্ত একদম শুকিয়ে গেছে, কিন্তু রক্তের দাগ আছে। তা দেখে মনে হয় হাড়ির সব জিনিস এই রক্তে ডুবিয়ে রাখা ছিল। অবাক করা ব্যাপার হলো কবুতরগুলো পচে যায়নি, সেগুলো যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে দিন দিন। সেই হুজুর সাদা মিয়াকে আসতে বললেন। বাড়ির লোকজন যখন তাকে নিয়ে আসতে যায়, রুম থেকে তিনি কোনোভাবেই বাইরে আসতে চাচ্ছিলেন না। তাকে কয়েকজন জোর করে ধরে বাইরে নিয়ে আসেন। সেই হুজুর মাটির ওপর গোল বৃত্ত করে তাকে তার মাঝখানে বসিয়ে দেন। তারপরে গ্লাসে পানি নিয়ে সেটাতে কিছু পরে 3 বার সাদা মিয়ার শরীরের ওপরে ছিটিয়ে দেন। সাথে সাথেই সাদা মিয়ার সেই হুজুরকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন, হুজুরকে খুন করার হুমকি দিতে থাকেন। পরে হুজুর আবার পানি ছিটিয়ে দিলে সাদা মিয়া শান্ত হয়ে যায়। এরপরে হুজুর সাদা মিয়াকে বলে পুরো ঘটনা কি হয়েছে এই ছেলের। তখন সাদা মিয়াই বলতে শুরু করে সেই মোবাইল চোর ব্যক্তিটি তাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর নাম করে ব্ল্যাক ম্যাজিক করা কিছু খাবার খাইয়ে দেয়, আর একটা হিন্দু তান্ত্রিক দ্বারা তার উপর ব্ল্যাক ম্যাজিক করানো হয় এবং এই কবুতর যত দিন যাবে তত শুকিয়ে যাবে, আর এক সময় কবুতর একদম শুকিয়ে ছোট হয়ে যাবে। তখন সাদা মিয়ার মৃত্যু হবে। এবং এটাও বলে একটা হিন্দু মূর্তির সামনে পূর্ণিমার রাতে পাঠা বলি দিয়ে সেই রক্ত দিয়ে এই মাটির হাড়ি পূর্ণ করা হয়, যাতে ব্ল্যাক ম্যাজিক আরো শক্তিশালী হয় আর 2টা খারাপ জিনকে তার উপর চালানো হয়। এরপরে সেই কবিরাজ জিনিসগুলোকে পুড়িয়ে ফেলেন আর সাদা মিয়াকে পানি পড়া দিয়ে খেতে বলেন আর বলেন সবকিছুই নষ্ট করা হয়েছে, সমস্যা নেই। এরপর দিন দিন সাদা মিয়া সুস্থ হতে থাকেন। একটা পর্যায়ে তিনি আবার সেই মসজিদে ইমামতি শুরু করেন। প্রায় পুরোপুরি সুস্থ হয়ে যান তিনি। এরপরে পরিবার থেকে তাকে আবারও বিয়ে দেয়া হয়। এভাবে কেটে যায় আরো কিছু সময়। তাদের আবারও একটা ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু এর কিছুদিন পরে আবার সাদা মিয়ার ভেতরে কিছু অস্বাভাবিক আচরণ দেখা যায়। সে রাতে একা একা কথা বলতে শুরু করে, উঠোনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছেন এমন একটা ব্যাপার, অথচ তার সামনে কেউ নেই, কেউ দেখতে পায় না।
এর কিছুদিন পর থেকে সমস্যাটা আরো বেশি দেখা দেয়। তিনি আবার নামাজ ছেড়ে দিতে শুরু করেন। তার স্ত্রী তাকে এ ব্যাপারে কিছু বললে তিনি মারধর শুরু করেন। তার পরিবার তখন তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয়। এদিকে সাদা মিয়া আবার নিজেকে ঘরে বন্ধ করে রাখেন। এরপরে তার পরিবার আবার সেই হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর দেখে বলেন সাদা মিয়ার ওপরে ব্ল্যাক ম্যাজিকের আর কোনো প্রভাব নেই, তবে এবার তিনি নিজেই নিজের ক্ষতি করেছেন। সাদা মিয়া ব্ল্যাক ম্যাজিক থেকে সেরে উঠে মসজিদের পুরনো সিন্ধুকে একটা অনেক বছরের পুরনো তার আগের দাদা শ্বশুরের একটা বই খুঁজে পায়। সেটা নিয়ে সাদা মিয়া জিন হাসিল করে তার কাছে রেখে দিতে চায়, কিন্তু সে একটা ভুল করে ফেলে। ফলে সেই জিন সাদা মিয়াকে নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। এটা এতই শক্তিশালী জিন যে এখানে আর কিছু করার নেই। সাদা মিয়াকে বাকিটা জীবন এভাবেই কাটাতে হবে। এখন সাদা মিয়া এলাকায় সাদা পাগল নামেই অনেকটা পরিচিত। সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে, আগের রাতে তুলে রাখা এক বালতি পানি আর মগ নিয়ে বের হয়। তারপর সেই বালতি থেকে পানি নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ে, আর বাড়ি থেকে রাস্তা দিয়ে ছিটানো শুরু করে। প্রায় 1/2 কিলোমিটার রাস্তা প্রতিদিন সকালে এভাবে পানি ছিটিয়ে দিতে থাকে। তাকে কেউ কিছু জিজ্ঞেস করলে এ ব্যাপারে কোনো উত্তর দেন না তিনি। এরপরে তিনি পাঞ্জাবি পরে একটা ব্যাগ কাঁধে নিয়ে লাঠি হাতে বেরিয়ে যান। রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন একটানা বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। এক মুহূর্তের জন্য চুপ করেন না তিনি। আরেকটু পর উচ্চ স্বরে অস্পষ্টভাবে কিছু একটা বলে তার লাঠিটা মাথার ওপরে 2 বার ঘোরায়। সারাদিন কই থাকেন, কি করেন কেউ জানে না। ঠিক এশার আগে আগে বাড়িতে ফেরেন তিনি। একা একা এসে রান্না করেন তিনি। এসব চাল বা বাজারের টাকা কই পান তিনি এটাও কেউ জানে না। তিনি রান্নার সময় বা হাঁড়ি পাতিল ধোয়ার সময় কারো সাথে কথা বলেন, হাসাহাসি করেন। মনে হয় তার সামনে কেউ বসে তার সাথে কথা বলছেন। সে উত্তর দেয়, আবার বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু তার সামনে কেউ নেই, কিছুই দেখা যায় না। সাদা মিয়া এখন আর কারো সাথেই কথা বলে না। সে নিজের মতো একা একা কথা বলেই সময় কাটিয়ে দেয় পুরো দিন। কখনো কান্না করে আর বলে, তোমার পায়ে ধরে বলি আমি ভুল করেছি, ওই পা দিয়ে আমাকে 2টি লাথি দাও, তাও তুমি কথা বলো। আবার জোরে জোরে বিলাপ করে কান্না শুরু করে। প্রায় 3 বছর আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়, আর ফেরে না। হারিয়ে যাওয়ার 3 দিন পরে তার মা মারা যায়। তার মা মারা যাওয়ার 4 দিন পরে সে বাড়ি ফেরে। এই তো কয়েক মাস আগে আবার সে এমন হারিয়ে যায়, এবং এবারও তার 3 দিন পরে তার বড় ভাই মারা যায়। এবারও সে 4 দিন পরে আবারও বাড়ি ফিরে আসে। এই ঘটনার কোনো ব্যাখ্যা আজও নেই। একটা মসজিদের ইমামের এমন করুণ পরিণতি দেখে সত্যি খুব অবাক লাগে। একটা হাফেজ মানুষের জীবন কিভাবে বদলে যেতে পারে তা ভাবতেই খারাপ লাগে। কত সুন্দর গোছানো জীবন এক মুহূর্তে কি হয়ে যেতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, সে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। চমৎকার একটি ঘটনা লিখেছেন তানভীর তুষার, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটির জন্য। থ্যাংক ইউ। আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে এখন, এবং তারপরে আমরা যেভাবে বলেছিলাম যে ফারহানের কাছে যাবো। আমরা এর মাঝখানে কোনো ধরনের কোনো কমেন্ট পড়ছি না। একদম 3 জনের 3টা ঘটনা শেষ হওয়ার পরে একদম কমেন্ট পড়বো। সুতরাং আপনারা কমেন্টগুলো জমিয়ে রাখুন, লিখে যান, পড়ে ফেলবো। চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়। হ্যালো রাসেল ভাই, Hello, আসসালামু আলাইকুম লিসেনার্স, হ্যালো টু এভরিওয়ান। অনেকদিন পরে আসলাম। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দারহাট থেকে পাঠিয়েছেন স্টোভটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হোসেন হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। কাহিনীটা হচ্ছে সাব্বিরের। আচ্ছা, তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে। সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং। এই সময় ও বাসায় যখন আড্ডা দিত তার থেকে বেশি পছন্দ করতো মুভি দেখতে। বাট তার বাসায় কোনো কম্পিউটার বা ডিভাইস ছিল না যেখানে সে মুভি দেখতে পারতো। তো ওর ফ্রেন্ডের বাসায় যেত সাইফাই এবং হরর এইসব মুভি দেখার জন্য। সো মুভি দেখার সময়টা রাসেল ভাই বেশিরভাগই হতো রাতের বেলায়, 8টা-9টার পরে, মানে সব কাজ সেরে পড়াশোনা সেরে তারপরে যেত। সো যথারীতি যাওয়ার সময় একদিন সে এরকম বাসায় বলে যায় যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি মুভি দেখতে, আমার ফিরতে একটু রাত হতে পারে। তো চলে যায় বন্ধুর বাসায়। বন্ধুর বাসা কয়েক মাইলের ভেতরে আর কি। তো ওখানে যখন যায় রাতের বেলা, যাওয়ার পরে বন্ধুর বাসায় মুভি দেখে, এর মধ্যে তার মানে অনেক টাইম পার হয়ে যায়।
তো একসময় তার বন্ধুর মা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলে যে বাবা এখন তো রাত হয়ে গেছে, রাত 3টা বাজে, তোমরা আর কতক্ষণ মুভি দেখবা? তো বন্ধু মুভি দেখা শেষ, ও বলে যে আমি চলে যাই। তো ফ্রেন্ডের মা অনেক রিকোয়েস্ট করে যে বাবা রাত হয়েছে, এখন রাতে তুমি বের হো না, রাত 3টা বাজে এসে। তো বলে না আন্টি আমার বাসা তো কাছেই, আমি চলে যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পর উনি ওই আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো যখন বের হয়ে রাস্তায় বেরিয়েছে, দেখে যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে সব, বাড়িতেও কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা। শীতকাল ছিল, বলে যে হেঁটে হেঁটে আসতেছি এবং আমার পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছি, এরকম একটা অবস্থা। কেমন জানি একটু গা মানে গা ছমছম করা একটা পরিবেশ। তো ওই বাসার থেকে ওর বাসায় ফিরতে হলে আপনার এরকম বেশ খানিকটা যাওয়ার পরে একটা 3 রাস্তার মোড় পড়ে রাসেল ভাই। 3 রাস্তার মোড় মানে দুই পাশে চলে গেছে এবং তারপরে যে ফাঁকা রাস্তাটা চলে গেছে, এবং ঠিক 3 রাস্তার পর থেকে শুরু হয়েছে বিলের রাস্তা, দুই পাশে বিল আছে ছোট। তো ও ওইখানে এসে এবং ওই 3 রাস্তার মোড়ে যখন আসে, ওই জায়গাটা দেখে বেশ অন্ধকার, হ্যাঁ অন্ধকার টাইপের, এবং মানে শুধু চাঁদের আলো আছে এরকম একটা অবস্থা। তো ও হেঁটে যায়, বিলের কাছে গেলেই নাকি কেমন একটা গা শিরশির অনুভূতি আসে। এবং যারা বিলের পাশ দিয়ে হাঁটাচলা করছেন রাত্রেবেলা, দেখবেন একটা মাছের আষ্টে টাইপের একটা গন্ধ চারিপাশে এরকম পাওয়া যায়। তো সেরকম একটা পরিবেশ বিলের আশেপাশে। তো ওদিক দিয়েও যাচ্ছে, এবং যখন অনেকটা চলে আসছে, পিছনে অনেক দূরে হালকা আলো দেখা যাচ্ছে এবং দুই পাশে অন্ধকার, জাস্ট আকাশের হালকা আলো আছে। এরকম সময় থেকে দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাইক জিনিসটা যেটা আছে সেটা সাদা একটা কুণ্ডুলির মতো। তো যখন আস্তে আস্তে একটু থমকে যায়, সাদা জিনিস হঠাৎ করে অন্ধকারে দেখলে কোনো জনমানবহীন জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তি ফিল করি। তো ও একটু অস্বস্তি ফিল করে একটু একটু করে আগে। তো যখন কাছাকাছি এগিয়ে যায়, যে দেখে কি যেটা একটা ঘোড়া, মানে বোঝা যাচ্ছে একটা ঘোড়া। আচ্ছা। কিন্তু ঘোড়ার গলার মধ্যে কোনো মানে নাই, মানে লাগাম টাগাম কিছু লাগানো নেই, জাস্ট ফ্রি মানে বসে আছে ঘোড়াটা, মুখটা পেটের কাছে লাগিয়ে দিয়ে। তো প্রথম একটু থমকে যে, পরে চিন্তা করে না এই এলাকাতে একজন লোক আছে যিনি ঘোড়া পালে, তার 2টা ঘোড়া আছে, একটা বাদামি একটা সাদা, এবং সে এটা বিভিন্ন কাজে ভাড়া দেয়, লাইক সার্কাস এন্ড বিভিন্ন জিনিসে বা মানুষের বিয়েতে মাল টানার জন্য এসব। তো সে এটা দেখে সে চিন্তা করে এটা মনে ওই ঘোড়াই। তো আস্তে আস্তে হেঁটে পাশ থেকে চলে যায়। তো ঘোড়ার পাশ থেকে পাশ করার সময় কেমন জানি ওর একটা গা শিমশিম করা একটা অনুভূতি হয়। তো এইভাবে করে বাসায় এসে ওই দিন বাসায় চলে যায় এবং যথারীতি তার মতো সে ঘুমায় যায়। সেকেন্ড টাইমেও আরেকদিন ওর মুভি দেখতে যায় একই জায়গায়, ও এসে দেখে ওরকমই সাদা। তো মনে করে ঘোড়াটা, কিন্তু যখন কাছে আসে তখন দেখে ওইটা একটা গরু বা ষাঁড় আর কি, মানে তখনও চিন্তা করে যে হতে পারে কারো গরু, এবং দুটোই সাদা কালারের। তো ওইটাকেও সে গায়ে মাখে না, সে আস্তে আস্তে চলে যায়। এবং তৃতীয় দিন যখন মুভি দেখে ব্যাক করতেছে একই রাস্তায়, কাছাকাছি দেখে একটা সাপ, এবং সাপটা হচ্ছে নর্মাল কোনো সাপ না, বেশ উজ্জ্বল বর্ণের সাপ, মানে যেটাকে দেখে মানে অন্ধকারে মানে রাতের আকাশের আলোতেও মনে হচ্ছে যে লাইক হলদেটে টাইপের একটা সাপ, এবং সাপটা লাইক ডিফারেন্ট, মানে যে কাটা লেজগুলো মাছের মতো এরকম। আমি জানি যে এরকম লেজ মাছের মতো দাঁড়ার সাপের নাকি এরকম থাকে। হ্যাঁ, আমার চোখে দেখা, পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তো মানুষ আমাকে বলছে এটা দাঁড়ার সাপ, হ্যাঁ, বাট ও যেটা বলছে ওর বর্ণনায় বলছে মাছের মতো লেজ ছিল এবং সাপটার গায়ে কাটা ছিল পিছনে, জাস্ট লাইক মাছের মতো। এবং ওইখানে সে খুব ভয় পায়, ভয় পেয়েও সে সাপটাকে এড়ায় কিন্তু চলে যায়। এন্ড 4th টাইম যখন আসে বন্ধুর বাসার থেকে আরেকদিন এরকমই রাতে, তখন এসে দেখে একটা আগুনের গোলা, লাইক এ বল, জিনিসটা একটা ফুটবলের মতো, কিন্তু ফুটবলটা যদি আগুন ধরায় দেয় কেউ, এইটা ওই পানির পাশে ভেসে আছে। এবং এইবারও প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে সে খুব মানে অনেক কষ্টে চিন্তা করে যে একবার যেটাকে পাশ কাটিয়ে যাবো নাকি আবার ফেরত চলে যাবো। তো এটা চিন্তা করে সে ফুল কেনা না পেয়ে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দৌড় দেয়। আচ্ছা। এবং সে দৌড় দিয়ে যেতে 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 একটা দোকানের সামনে যে দাঁড়ায়, সেখানে দেখে যে একটা লোক, আপনার দেখে মানে শব্দ পায় যে একটা লোক কিছু একটা করতেছে মানুষের মতো। তো যে দেখে, তাকায় দেখে যে একজন লোক অন্ধকারের মধ্যেই ওখানে বসে জাল বুনতেছে, মাছের জাল। তো সে ওকে দেখে বলে যে যা দেখছিস বাসায় চলে যা। হ্যাঁ, এটা শুনে সে আরো ভয় পায়, বাসায় দৌড় দিয়ে চলে যায়। আচ্ছা। এবং সে কিছুদিনের জন্য ওই বন্ধুর বাসায় যাওয়া ছেড়ে দেয়। তো যায় না। তো সে এরপরে বেশ কিছুদিন পার হয়ে গেছে এর মধ্যে। তো এর মধ্যে ওদের এক বড় ভাই ওদের বাসায় ভাড়া থাকতে এক সময় সে গ্রামে, ওই দিকের গ্রামে তাকে দাওয়াত দেয় যে তাদের বাসায় একটা মাজার আছে, ওখানে একটা ওরস হয়, সে ওরসে যাওয়ার জন্য। আচ্ছা। তো সে ওই দিন ওরসে যায়, ওখানে ওরসে যাওয়ার পরে ওই বাসাতে যায়, যে মাজার জিয়ারত করে, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ টামাজ পড়ে জিয়ারত করে ঘোরাফেরা করে সে ওই দিন বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাতে যখন ফ্রেশ হয়ে বাসায় ঘুমাতে যায়,
তো প্রায় ঘুম চলে আসে, এপাশ ওপাশ করতেছে, হঠাৎ করে দেখে যে ওর রুমের যে দরজাটা এটা কেমন খটখট 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 করে কাঁপতেছে। ইটস লাইক যদি ভূমিকম্প হয় যেরকম ভাবে কাঁপে ওরকম কাঁপতেছে, খটখট খটখট শব্দ হচ্ছে। তো ও মানে বেশ মনে হচ্ছে যেরকম কি ভূমিকম্প হচ্ছে বা সামথিং। এই সময় সে দেখে যে দরজার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অবয়ব, লাইক হ্যাফ ভিতরে ঢুকেছে হ্যাফ বাইরে, এরকম ভাবে একটা মূর্তির মতো, আচ্ছা, লাইক মনে হচ্ছে দরজা থেকে ভেসে আসতেছে, লাইক দরজাটাকে ক্রস করে। এবং যখন চেহারাটা ক্রস করে আসে তখন ও চিন্তা করে দেখতে পায় যে ওদের মতোই ওদের এক ছোট ভাই আছে তার মতোই চেহারা, কিন্তু তার চোখটা জল করতেছে, চোখটা এবং হাতটা মনে হচ্ছে যে হাত এবং চোল পুরো ব্রাইট। এবং ওইটা দরজা ভেদ করে ওর কাছে চলে আসে। ও ভয়ে একদম মানে আপনার স্থবির হয়ে যায়। তো এরকম সময় ওই জিনিসটা এসে নাকি ওর গায়ের মধ্যে হাত দিতে যায়। আচ্ছা, এবং ও এর আগে দোয়া পড়ার চেষ্টা করতেছিল, পারে নাই। বাট যখন নাকি একদম কাছে এসে ওকে স্পর্শ করতে গেছে, ও চিৎকার করে উঠছে, করে পা দিয়ে ঝাড়া মারছে ওইটাকে। এবং তখন দেখছে ওইটা ভ্যানিশ হয়ে গেছে, ওইটা নাই। তো ওই জিনিসটা নিয়ে প্রচন্ড ভয় পায়। রাতের বেলা খুব মানে অবস্থা খারাপ থাকে, ঘুমাইতে পারে না। সকালেও যে বন্ধুদেরকে ডেকে বলে যে আমি তোমার বাসার থেকে আসার সময় আমি তো প্রবলেমে আছি, এরকম দেখছি যে তোমার বাসার পাশ দিয়ে যখন আসি এরকম গরু দেখছি, এই দেখছি। তো ফ্রেন্ড ওর সাথে মজা করে, বলে তুমি যে সময় কথা বলতেছো তার 1 বছর আগেই ওই লোকের যে ঘোড়া সেটা বৃষ্টিতে সারা রাত ভিজে মারা গেছে। ওইটা বাসায় নিতে পারে নাই, সে ওখানে ওই সময় ঝড় হয়েছিল না কি হয়েছিল, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ওইটার অসুখ হয়ে মারা যায়। তো ওই ঘোড়া তোমার দেখতে পাওয়ার কথা না। তো বোঝে যে বন্ধুদের বলে লাভ নেই, সে একজন মানে এরকম ই টাইপের হুজুর টাইপের লোকের কাছে যায়, যে নাকি জিন পজেস করতে পারে, ওনার কাছে যায়, যে বলে যে আমি এরকম দেখছি। তো সেই যে হুজুর সে বলে যে আমার তো জিন পজিশনে আছে, আমি জিন ডাকবো এবং আমার মাধ্যমে জিন তোমার সাথে কথা বলবে, তুমি তার কাছ থেকে জানতে পারবা তোমার কি হয়েছে। তো অনেক ভয় পায় যে একটা মানুষের জিন পজিশন করবে। তো যথারীতি সেরকমই একটা পজিশন তৈরি করে অন্ধকার ঘরের মধ্যে আগরবাতি জেলে ওকে নিয়ে। তো বলতেছে যে সেই সময় ভয় এসে আরো স্থবির হয়ে গেছে, যে একটা জিনের ভয় এসে এখানে কোথায় আসলো। তা এক সময় নাকি ও যখন ভয় পাচ্ছে, ও ভাবলে আমি কি ভুল করলাম নাকি, তখনই নাকি ওকে সালাম দিছে ওই লোক, ডিফারেন্ট কণ্ঠে পুরা, আচ্ছা, যে কোন একটা কণ্ঠে এরকম সালাম দিছে। তো ভয় পেয়ে যায়। তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে ও বলে যে আমাকে কেন ডাকছো, কি ব্যাপার? তো বলে যে আমি এরকম ভয় পাইছিলাম, এরকম ব্যাপার। এবং এটা তো তখন নাকি ওই হুজুর তাকে বলে যে তুমি প্রথমে যেটা দেখছিল, তুমি একজন পরেশগার মানুষ, তুমি নামাজ কালাম পড়ো, তোমাকে এরকম তোমার সাথে এগুলো অ্যাট্রাক্ট হয়ে আসছে, তোমাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে এরকম আসছে তোমার সাথে মিট করতে। এবং লাস্টের বার যেটা আসছিল সেটা হচ্ছে তুমি যখন মাজারে গেছিল, তোমার গায়ের আতরের গন্ধ শুনে তোমাকে ফলো করে আসছিল, বাট সে তোমার ক্ষতি করতে আসে নাই, বাট তুমি তাকে যে পা দিয়ে লাথি দিয়ে এটা খারাপ করছো। তো এটা তোমার করা উচিত হয়নি। যাই হোক, তুমি যেভাবে মানে দোয়া দরুদ পড়ো, পরেশগার যেরকম আছে ওরকম করতে থাকো, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না। এটা বলে নাকি চলে যায়। তো এরপর ওই হুজুরের সাথে কথা বলে প্রচন্ড ভয় পায় এবং ও মনে করে যে যাক গেছে যেভাবে হোক, ভয় থাকে। তো বলছে যে এই পর্যন্তই এখানে শেষ হয়ে গেছে, ওর ঘটনার নাকি আরো কিছু আছে, বাট সেটা আমাকে লিখে পাঠায়নি। এতটুকু বলছে, এতটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে রোমানা রেজা। উনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন। ইতোমধ্যে ওনার একটি স্টোরি আমি বলেছি, হসপিটাল কেন্দ্রিক একটি ঘটনা, যা আপনারা শুনেছেন এবং অনেকেরই ভালো লেগেছে বলে কমেন্ট করেছিলেন। তো রোমানা রেজা আপুর এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির সময় ছিল 1986 সাল। উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। উনি চিন্তা করলেন যে সদ্য পরীক্ষা শেষ হয়েছে, তো আগে কিছুদিন ঘুরে আসি। তো এরকম একটা সিচুয়েশনে ওনারা পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে, যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন। এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন। যেই চিন্তা সেই কাজ, ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতেও তারা ওঠেন।
প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায়। ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন। সময়টা রাত 2টো থেকে 2:30। এত রাত্রে বাংলাতে এবং আশেপাশের এলাকাতে ডাকাতির ভয় ছিল, বিশেষ করে রাস্তাঘাটে চলতে গেলে তো কথাই নেই। কিন্তু ওনাদের সাথে অস্ত্রধারী গার্ড ছিল, এই জন্য ওনাদের চিন্তা কম ছিল। ওনারা গাড়ি নিয়ে যখন বাংলোর পথে আসছিলেন, পাশে চা বাগান, রাস্তার দুধারে কিন্তু খাড়ি মানে গর্ত, ছোট্ট একটি জিপ চলার মতো জায়গা সেখানে আছে। পাশাপাশি দুটো জিপ কিন্তু চলা সম্ভব নয়। গভীর রাত্রে যখন চারদিকে শুনশান নীরবতা, স্তব্ধতা, তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও হয়তো বা কোনো শব্দ শোনা যাচ্ছে না। তাদের জিপ এগিয়ে চলছে বাংলোর দিকে। হঠাৎ জিপের যিনি ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন। সবাই বলল, কি ব্যাপার, কি হলো? তো তিনি বললেন যে সামনের দিকে তাকিয়ে দেখো। সামনের দিকে সবাই দেখে একজন মহিলা একটা ধূসর রঙের শাড়ি পরা, শাড়িটা বেশ ময়লা, লম্বা ঘোমটা দেয়া, পেছন থেকে বোঝা যাচ্ছে তার গড়নটা বেশ চিকন এবং আকার মোটামুটি 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চির মধ্যে। তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। জিপ বারবার হুইসেল দিলেও উনি ডানেও যাচ্ছেন না, বায়েও যাচ্ছেন না। এখন উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, জিপ যে তার পাশ কেটে চলে যাবে এমন কোনো উপায়ও ছিল না। গাড়ি থেকে একজন পরামর্শ দিল গাড়িটা থামিয়ে ওই মহিলাকে বলে তাকে রাস্তার পাশে নিয়ে যাওয়া, কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনেই বলল, এটা কখনোই করা যাবে না, এটা হতে পারে ডাকাতদের একটা ফাঁদ। কারণ ডাকাতরা অনেক সময় এভাবে রাস্তার মাঝখানে গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, অথবা রাস্তার সামনে গাছ ফেলে দেয়। তাই কোনোভাবে গাড়ি থামানো যাবে না। ওই মহিলাটিকে দেখার সাথে সাথে গার্ডরাও তাদের অস্ত্র লোড করে ফেলে, যে এখনই হয়তোবা ডাকাতরা আক্রমণ করতে পারে। রোমানা রেজা আপু তখন উনি গাড়ির সামনের সিটে বসা ছিলেন। উনি ভয়ে বিভিন্ন দোয়া পড়া শুরু করেন। আসলে উনি ভূতের ভয়ে যে দোয়া পড়েছেন বিষয়টা এমন নয়, উনি ভয় পাচ্ছিলেন ডাকাতরা আক্রমণ করবে। বিভিন্ন দোয়া পড়তে পড়তে উনি একসময় শব্দ করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। যখনই আয়াতুল কুরসির কিছু অংশ উনি পাঠ করেছেন, সবাই দেখে ওই যে মহিলার আকৃতির কাপড় পরা একটা আকৃতি দেখা যাচ্ছে, সেটি রাস্তার বা পাশে, যে পাশে চা বাগান ছিল, সাঁ করে মানে এত দ্রুত গতিতে একটা দৌড় দেয়, মুহূর্তের মধ্যে চা বাগানের মধ্যে মিলিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই নয়। শুধু মানুষ নয়, কোনো প্রাণীর পক্ষেও সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চা বাগানের পাশেই পানির একটি লাইন করা থাকে। বৃষ্টির পানিগুলো চা বাগানের গাছ গড়িয়ে এসে ওই লাইনে পড়ে পানিগুলো বের হয়ে যায়। সুতরাং একটা ট্রেঞ্চ বা পরিখা বা গর্ত থাকে, লম্বা গর্ত বা একটা নালা থাকে। কোনো মানুষকে যদি রাস্তা পার হয়ে চা বাগানের ভিতরে যেতে হয়, তাহলে রাস্তা থেকে নেমে আগে ওই নালাটা পার হতে হবে। নালাটা একটা গর্ত, সেই গর্তে নেমে আবার উপরে উঠতে হবে। এই মহিলা কিভাবে এত দ্রুত সাঁ করে চলে গেল? সবাই হতভম্ব হয়ে যান। সাথে থাকা টর্চ লাইট গুলো জ্বালান, কিন্তু ওই মহিলাকে আর কোথাও দেখা যায় না। উনি যদি চা বাগানের ভিতর দিয়েই যাবেন তাহলে তো গাছগুলো নড়বে, কিন্তু কোনো গাছের নড়াচড়াও ছিল না। শুধু টর্চের আলোতে গাছই দেখা যাচ্ছিল, ওই মহিলাকে আর দেখা যাচ্ছিল না, গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না। উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান। তারা এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন। পরের দিন আবারও তারা ঘুরতে বের হন। তারপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি,
কিন্তু তৃতীয় দিন বাংলোতে এই রোমানা আপু, ওনার ফুপুর যে ছেলে, ওনার ফুফাতো ভাই, বয়স ছিল 5 বছর, তার সাথে একটি অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। রাত তখন প্রায় 1টা কি 1:30। বাংলোর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ওনার ফুফাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি ওনার কানে আসে এবং ওনার সাথে থাকা আরো যারা আত্মীয় স্বজন, যারা ট্রিপে একসাথে পারিবারিকভাবে গিয়েছিলেন, সবাই সেটা শুনতে পায়। সবাই ঘুম থেকে উঠে যায়। উঠে চিন্তা করেন কি ব্যাপার, এরকম অস্বাভাবিক রকমের শব্দ কেন সে করছে এবং চিৎকার চেঁচামেচি কিসের। তখন ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপা ফুপুকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন রোমানা আপু লক্ষ্য করেন ওনার ফুপাতো ভাইকে ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে এবং ওনার ফুপাতো ভাই এই 5 বছর বয়সী একটি বাচ্চা, যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয়, যে ওনার ফুপা অনেক উঁচা লম্বা শক্তিশালী, তিনি ওনার 5 বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বারবার বলছে আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ভাঙচুর শুরু করে দিয়েছে, সে যে কোনো মূল্যে বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়। এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তখন তার ফুপা ফুপু সবাইকে বলেন বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্যে থেকে কে যেন তাকে ডাকছে এবং তাকে কোনোভাবে আটকে রাখা যায় না। কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায়, তাকে ধরে নিয়ে আসতে হয়। রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি করে। কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না। যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন আলেমের ঝাড়ফুঁকে, এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল, এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন। যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন, তার হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। তাদের আরেকজন নিকট আত্মীয়, তিনি পরিবার সহ আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরের পরিকল্পনা করেন। এবং এখানে বলে রাখা ভালো, রোমানা আপুর 2 জন ফুপু রয়েছে এবং এই 2 ফুপুর হাজবেন্ডই শ্রীমঙ্গলের 2টো চা বাগানের ম্যানেজার ছিলেন। ফার্স্ট যে ঘটনাটা আমি বললাম, তার ওই ফুপুর হাজবেন্ড ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার, এবং এখন যেই ফুপুর কথা বলবো তার হাজবেন্ড ছিলেন শমশেরনগরের একটি চা বাগানের ম্যানেজার। প্রথম ঘটনার কারণে ওই আত্মীয় এবং রোমানা আপু তারা শমশেরনগরের বা ফয়জাবাদের ওই পুকুর বাসায় যেতে আগ্রহী ছিলেন না, যেহেতু সেখানে প্যারানরমাল বিষয়গুলো ঘটছিল এবং ভয় পেয়েছিলেন। এই জন্য এই ট্যুরের সিদ্ধান্ত হয় যে তারা অন্য পুকুর বাড়িতে বেড়াতে যাবেন। যথারীতি যে পরিকল্পনা সেই কাজ, তারা রওনা দিলেন। তাদের নিজস্ব গাড়িতে ঢাকা থেকে রওনা দেন। এই বাংলোটির নাম আমি বলবো, এটি একটি বিদেশি কোম্পানির একটি চা বাগান ছিল শমশেরনগরের। এই বাংলোর নাম রয়েছে ডবল চেরা বাংলো। ওই সময়ে পুরো শমশেরনগরে দোতলা বিশিষ্ট একটি মাত্রই বাংলো ছিল, সেটা হচ্ছে ডাবল চেরা বাংলো। এই ডাবল চেরা বাংলোতেই ওনার ফুপু এবং ফুপা থাকতেন। তাদের গাড়িটা শ্রীমঙ্গলে যেতে যেতে বেশ রাত হয়ে যায়, রাত 11টা বেজে যায়। বাংলোটা টিলার উপরে। গাড়ি যখন টিলার উপরে উঠছিল তখন রোমানা আপু হঠাৎ খেয়াল করেন যে গাড়ির ব্রেকের উপরে তার ফুপা, আরেকজন ফুপা আর কি, চাপ দিয়ে ধরে রেখেছেন, কারণ গাড়িটা চালাচ্ছিলেন তার ফুপা। কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকে চাপ দেওয়ার পরেও বাংলোর উপরে উঠে চলছে, অথচ কোনোভাবেই এই গাড়িটি উপরে ওঠার কথা নয়। রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন, যার কারণে
কখন গাড়ি থামবে, কখন চলবে, এই বিষয়ে তার একদম একটা সাধারণ ধারণা ছিল। তিনি খেয়াল করছিলেন তার ফুপা গাড়ি চালাচ্ছেন, কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, জাস্ট হাত দুটো শুধু স্টিয়ারিং এর উপরে রাখা এবং পা ব্রেকের উপরে রাখা, চাপ দিয়ে ধরে রাখা। তিনি কোনো কথা বলছিলেন না, মনে হচ্ছে উনি এমন ভাবে হতভম্ব হয়েছেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে রুমানা আপু চিৎকার করবেন কিনা বুঝতে পারছেন না, কারণ গাড়ি কিভাবে চলছে, গাড়ি কোনোভাবেই এভাবে উপরে ওঠার কথা নয়। মনে হচ্ছে কে বা কারা পেছন থেকে প্রচন্ড গতিতে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার উপরে নিয়ে যাচ্ছে। তারা ধারণা করেছিলেন টিলার উপরে গিয়ে হয়তোবা গাড়িটা টিলার অপর পাশে ছিটকে পড়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিলার উপরে উঠেই গাড়িটা থেমে যায়। তখন তারা হাফ ছেড়ে বাঁচেন, কিন্তু গাড়ির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে, রোমানা আপু এবং তার ফুপা যিনি গাড়ি চালাচ্ছিলেন, তারা কোনো কিছু বলেন নাই। হয়তো বললে তারা আরো ভয় পেয়ে যাবেন। যাই হোক, তারা নামার পরে বাংলোতে যান। যাওয়ার পরে বাংলোতে থাকা রোমানা আপুর ফুপা ফুপুকে এই গাড়ির ঘটনাটা খুলে বলেন। তখন তারা এই ঘটনাটা শুনে খুব বেশি অবাক হলেন না, এবং তাদের অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং তার আত্মীয় স্বজন তারা সেখানে গিয়েছিলেন, তারাই অবাক হন। কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো, ওনারা অবাক কেন হলেন না? জাস্ট এতটুকুই বললেন, ও তোমাদের সাথেও শুরু হয়েছে। তো ওনার কথার আসলে আগা মাথা ওনারা ওইভাবে কিছু বুঝতে পারেন নাই। পরের দিন ওনারা আশেপাশে ঘোরাঘুরি করে ক্লান্ত, রাতের বেলা ওনারা চলে এসেছেন। ওই রাত্রেও তেমন কোনো সমস্যা তারা ফেস করেননি। পরের দিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। পরের দিন ঘোরাঘুরি করে ওনারা মোটামুটি বিকালের মধ্যেই বাংলোতে ফিরে আসেন। বাংলোতে 3 জন স্টাফ ছিল। একজন ছিল চৌকিদার, আর একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল বেয়ারা বলে তাকে। এরা সাধারণত রোস্টার ডিউটি করে। চৌকিদার যিনি একদিন রাত্রে ডিউটি করেন, পরের দিন উনি রাত্রে নাইট ডিউটি করেন না, আরেকজন করেন। ওই 3 জনের মধ্যে আরেকজন করেন। এইভাবে রোস্টার ডিউটি করে রাত্রে ডিউটি দেওয়া হয়। ওই দিন যার রোস্টার ডিউটি ছিল তাকে নিয়ে একটি ঘটনা ঘটে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রোমানা আপুর ফুপু উনি শরীরে একটি তাবিজ পরতেন। যেহেতু বাংলাতে বিভিন্ন ধরনের সমস্যা হতো, এই জন্যই উনি তাবিজ ব্যবহার করতেন। একদিন ঠিক সন্ধ্যার পর উনি কিচেনের দিকে যান। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাংলোর মধ্যে কিচেন ছিল না, কিচেনটা ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যেই, বাট বাংলোর বাইরে। সিমেন্টের এক ধরনের চুলা ছিল সেখানে, বেশ মাটি থেকে উঁচু, সেখানে রান্না হতো। উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে, দেখি পাহারাদাররা আসছে কিনা, ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, এই চিন্তা করে উনি কিচেনের দিকে আগাতে থাকেন। হঠাৎ করে রোমানাপুর ফুপু উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন। মনে হচ্ছে খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে। তো উনি থমকে যান যে কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে, তাবিজটা দে। এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান, এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল, সুতা দিয়ে বাঁধা ছিল। উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন, এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন, এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোরে একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসেন। এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে, এই আমার তাবিজটা কোথায়? আমি তো এটা আমি শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম। সবাই দেখে, এবং রোমানা আপু দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে, কিন্তু গিটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই। তখন বলা হয় যে আমাকে
চৌকিদার ডাক দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই। সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে। ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল, এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি। কিন্তু অন্য দুজন বেয়ারা ছিলেন এবং বাবুর্চি ছিলেন, তারা চলে এসেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, না তো, চৌকিদার আসেনি, আপনি ভুল দেখেছেন, আমরা তো চৌকিদারকে দেখিনি। এই ঘটনা যেদিন ঘটে সেই রাত্রেই রোমানা আপু অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করেন। রাত তখন 2টো কি 2:30। হঠাৎ দোতলাতে, যেহেতু বাংলোটা দোতলা ছিল, ডবল চেয়ার বাংলো দোতলা, আমি শুরুতেই বলেছি, মনে হচ্ছে আসবাবপত্র কেউ টানা হেঁচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে কে হতে পারে। ওনার আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু তারপরেও উনি বের হননি। সকালে ওনার ফুপুকে জিজ্ঞাসা করেন যে রাত্রে যে আমি আসবাবপত্র টানা হেঁচড়ার শব্দ শুনলাম, এটা কি, আপনারা কি কেউ সরিয়েছিলেন? তখন তার ফুপু বলে, ও তুমিও শুনেছ? তখন রোমানা আপু বলে যে আপনার এই বাংলোতে আসলে কি ঘটে, আমাকে একটু বলবেন? তখন তার ফুপু বলে, উনি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলেন সেদিন রাত্রে উনি দেখেছিলেন যে এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, এবং উনি প্রচন্ড ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, যার কারণে উনি তাবিজ ব্যবহার করেন যাতে করে ভয় না পান এবং কেউ কোনো ওনার ক্ষতি করতে না পারে। আর ছোটখাটো ব্যাপার এই বাংলো এবং এই টিলার আশেপাশে হর হামেশাই ঘটে। সকালে এই ধরনের কথা শোনার পর ওনারা আবারও সিলেটের এই ট্যুরটা ক্যান্সেল করে চলে আসেন। প্রিয় লিসেনার্স, রোমানা আপুকে ইতোমধ্যে আপনারা দেখেছেন। এই দুটো ঘটনা একদম জলজান্ত প্রত্যক্ষদর্শী উনি। আমি আশা করব উনি আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা দেবেন। আশা করি লিসেনার্স, রোমানা আপুর এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো দর্শক, বাছাইকৃত সবচেয়ে ভয়ঙ্কর ভূতে ফিল্মগুলো আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রত্যেকদিন বাছাইকৃত ভয়ঙ্কর ভয়ঙ্কর পর্বগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ ভূতে ফেমে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে ঘটনাটা আপনার কাছে শেয়ার করব, শীতলবাড়ির একটা ভূতের ঘটনা। রুদ্র একজন শহরের ছেলে, তার পুরনো মামার বাড়ি দেখতে একদিন চলে আসে শীতলবাড়ি নামের একটি দূরবর্তী গ্রামে। গ্রামে ঢোকার পর থেকেই তার অস্বস্তি লাগে। বাতাস যেন ভারী, পাখির ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ পর্যন্ত শোনা যায় না। গ্রামের মানুষজন তাকিয়ে থাকে অদ্ভুত চোখে, কেউ কেউ মুখ নামিয়ে হাঁটতে থাকে, যেন সে আশাটা অনভিপ্রেত। রুদ্র এক বৃদ্ধাকে দেখে, নাম মায়া দিদা, তিনি তাকে চা খাওয়াতে বসান এবং বলেন, তুই কি জানিস এই গ্রামের একটা রাত আছে যে রাতে কেউ ঘর ছাড়ে না, আজ সেই রাত। রুদ্র অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? মায়া দিদি ধীরে ধীরে বলেন, ভূত কালী নামে এক অপমৃত্যু হওয়া মেয়ে ছিল এই গ্রামে, তাকে ঠকানো হয়েছিল, সবার সামনে অপমান করা হয়েছিল। তারপর এক পূর্ণিমা রাতে সে গলায় দড়ি দেয়। তারপর থেকে প্রতিটা পূর্ণিমায় সে ফিরে আসে, খুঁজে খুঁজে বেড়ায় বিশ্বাসঘাতক মানুষদের। রুদ্রকে রাতে থাকার জন্য একটা পুরনো ঘরে থাকতে দেয়। সেই ঘরে ঢুকে রুদ্র দেখতে পায় দরজার পাশের দেয়ালে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন। জানালার বাহিরে রাতের আধারে যেন কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাতি নিভে যায়, হাওয়ার কোনো স্পর্শ ছাড়াই। রাতে ঘুম ভেঙে দেখে মেঝেতে সাদা খড়ির দাগে আঁকা এক ভয়ের প্রতীক, যা মায়া দিদা বলেছিলেন ভূত কালী রেখে যায়। রুদ্রের মনে হতে থাকে কেউ তাকে দেখেছে। ধীরে ধীরে তার মনে ভয় জমে ওঠে। রুদ্র সাহস করে বেরিয়ে পড়ে মন্দিরের ধ্বংসাবশেষের দিকে, যেখানে ভূত কালী
আত্মহত্যা করেছিল সেই জায়গা এখন জঙ্গলে ভরা। মন্দিরের ধারে পৌঁছে রুদ্র দেখতে পায় এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে, আর চুল সামনে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ সে চিৎকার করে দিয়ে ছুটে আসে রুদ্রর দিকে। তুইও আমায় ঠগাবি? সত্যি বল, তুইও ওদের মতো? রুদ্র প্রাণপণে দৌড়াতে থাকে। পিছন থেকে ভেসে আসে হাসির আওয়াজ, কান্নার আওয়াজ আর পায়ের শব্দ। সে পড়ে যায়, উঠে আবার দৌড়ায়। অবশেষে গ্রামের বাইরে এসে পড়ে। পরদিন সকালে রুদ্র বসে উঠে গ্রামের সারে বাস জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকে। হঠাৎ দূরে একটা ছায়ামূর্তি, সাদা শাড়ি, চুলে জটা, সে তাকিয়ে আছে শুধু রুদ্রর দিকেই। তো আমি আজকে আরেকটি ঘটনা শেয়ার করবো, সেটা হচ্ছে আগমন শীতলবাড়ির গ্রামে। সেই রুদ্র 25 বছর বয়সের ছেলে একটা ব্যাকপ্যাক কাঁধে নিয়ে হাঁটছে। তার চোখের কৌতূহল, ক্লান্তি আর অদ্ভুত একটা অস্বস্তি। পথ একেবারে ফাঁকা, বাতাস ভারী। এখানে কি মামার বাড়ি? এত শান্ত কেন চারদিক? যেন একটা আওয়াজও নেই। পথে হঠাৎ এক বৃদ্ধা তাকে চোখ সরিয়ে নেয়। এক শিশু তাকিয়ে থাকে নীরবভাবে, যেন কিছু বলতে চায়, কিন্তু তার মা টেনে নিয়ে যায়। রুদ্র এসে পৌঁছায় মামার বাড়ির সামনে। বিশাল পুরনো দোতলা বাড়ি, দেয়ালে ফাটল, দরজায় মরিচা পড়া তালা। পাশের একজন বলে, এ বাড়িতে তুই থাকবি? সাবধান, পূর্ণিমার রাত আজ। রুদ্র গিয়ে বসে বাড়ির পিছনের উঠোনে। একজন বৃদ্ধা মায়া দিদা বসে চা খাচ্ছেন, তার মুখে রহস্যের ছাপ। তোর মামা মারা গেছে বছর 3, তুই কি জানিস এই বাড়ির অভিশাপ আছে? ভূতকালী এই গ্রামের এক সময় এক মেয়ে ছিল, নাম ছিল কালী। দেখতে সুন্দরী, মন ভালো, কিন্তু গ্রামের মোড়লের ছেলে তাকে অপমান করে মিথ্যা প্রেমের অভিনয় করে। কালী যখন অন্তঃসত্ত্বা হয় তখন তাকে পাপিনীর তকমা দেয়। কালী সেই অপমান সহ্য করতে না পেরে পূর্ণিমার রাতে এই বাড়ির পাশের পুরনো মন্দিরে গলায় দড়ি দেয়। তারপর 1 বছর পর মোড়লের ছেলে হঠাৎ পাগল হয়ে যায়। তারপর একে একে আরো কয়েকজন পূর্ণিমা রাতে তাদের গলা পাওয়া যায়। কালী ফিরে আসে প্রতিশোধ নিতে। এখনো এমন কুসংস্কার বিশ্বাস করেন আপনি? রুদ্র বলছেন, রাতটা পার হোক, তারপর বুঝবি। যখন মায়া দিদা বলল। রুদ্র রাতের একটা পুরনো ঘরে ঘুমাতে যায়। বাতি টিমটিম করে চলে, জানলার বাইরে গা ছমছমে হাওয়া। হঠাৎ একটা শব্দ, খসখস। রুদ্র উঠে দেখে দরজার নিচে দিয়ে ছায়া পড়ছে। যে ধীরে দরজা খুলে দেখে কেউ নেই। বিভ্রান্তি হচ্ছে, মনে হয় শহরের ছেলেদের এরকমই হয়। সে বিছানার ফিরে আসে, তখন চোখে পড়ে তার বিছানার চারপাশে সাদা খড়ি দিয়ে আঁকা এক বৃত্ত। যে আজ করতে পারে না কখন এটা আঁকা হলো। ঘরের কোণে রাখা আয়নাতে হঠাৎ দেখে একটি মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে পিছন ঘুরে। রুদ্র ঘুরে তাকায়, আর কেউ নেই। আয়নায় ফিরে তাকায়, মেয়েটির মুখটা দেখা যায়, রক্তাক্ত চোখ, মুখের ব্যথার ছাপ, চুল ভেজা, ঠোঁটে ফিসফিস আওয়াজ, তুই কি আমারটা নিয়েছিস? হঠাৎ আলো নিভে যায়। কৌতূহল, কান্না, কণ্ঠস্বর সব মিলিয়ে বিভীষিকাময় পরিবেশ। রুদ্র সেই রাতে আর থাকতে পারে না। সে দৌড়ে গ্রামের পাশের জঙ্গলের দিকে যায়, যেখানে পুরনো মন্দির, জঙ্গল ঘন, গাছের পাতায় অদ্ভুত আওয়াজ। সে পৌঁছে যায় এক ধ্বংসস্তূপ মন্দিরে। সেখানে একটা ছোট পাথরের সামনে প্রদীপ জ্বলছে। কেউ যেন আজকেও পূজা দিয়েছে। হঠাৎ বাতাস বন্ধ হয়ে যায়, গাছের পাতা নড়া বন্ধ। রুদ্রের চারপাশে নিঃশ্বাস, নিঃশব্দতার পিছনে আওয়াজ, পায়ের চিহ্ন। সে ঘুরে দেখে এক নারী সাদা শাড়িতে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। তুই কি আমার উপরে বিশ্বাস ভেঙেছিস? রুদ্র দৌড়াতে থাকে পিছন থেকে। কান্নার শব্দ, হাসির আওয়াজ, ছায়ারা ছুটে আসছে। রুদ্র সকালে হুঁশ ফিরে গ্রামের পাশের পুকুরে। লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে। সে কাঁপছে আর শরীর আশ্রে দাগ, জ্বর এসেছে। তুই বেঁচে গেছিস, কিন্তু কালী তো এখনো জানে তুই তাকে দেখেছিস। রুদ্র বাসে উঠে শহরের দিকে রওনা দেয়। জানালার পাশে বসে বাস গ্রাম ছাড়ার সময় দূরের মাঠে কুয়াশার ভেতরে এক মেঘের ছায়ায় সে দাঁড়িয়ে আছে, চুল জটা, চোখ দুটো রুদ্রর দিকে তাকিয়ে। সে যেন বলছে, এই তো শুরু। দর্শক, এটাই ছিল আজকের ঘটনা। আল্লাহ হাফিজ।